এবং এক পর্যায়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আন্দোলনের হুমকি টুমকিও দিয়েছিল। এই এক বৈঠকে মানে বাংলা সিনেমার একটা গান আছে, এক পলকে পাল্টে গেল সম্পর্ক, এই টাইপের আর কি। কি এমন মাঝে যা শুধুমাত্র ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, মানে রোজার আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে যদি সংস্কার এবং বিচারের সন্তোষজনক অগ্রগতি হইতে ইত্যাদি শর্তযুক্ত, এছাড়া তো আমরা আর কিছু পেলাম না। ফলে প্রায় 1.5 ঘন্টার এই বৈঠকে নিশ্চয়ই এমন আরও অনেক আলোচনা বোঝাপড়া হয়েছে যার কারণে আপনারা এত খুশি। সেই আলোচনা বোঝাপড়া নিয়ে নানান রকমের প্রেডিকশনের কথা আমরা শুনছি, কিন্তু সত্যিকার অর্থে কোনো তথ্য আমরা সেভাবে পাচ্ছি না। আপনি দলের মানুষ নিশ্চয়ই ভিতর থেকে কিছু না কিছু জানতে পেরেছেন। খুশির সবচেয়ে বড় কারণ কি? শুধুমাত্র ফেব্রুয়ারিতে হতে পারে এটুকু আশ্বাস? আপনাকে ধন্যবাদ, আমার সহ আলোচককে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা। আপনার এই যে ইউনুস তুমি কার, আপনার আজকের টপিকটা, একটা সিনেমা দেখেছিলাম সখী তুমি কার, তো ওই কথাটা আমার মনে পড়ে গেল। তো আমি অবশ্যই বলবো যে উনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি বিশ্বের সেলিব্রিটি একজন মানুষ। উনি আবারও প্রমাণ করলেন যে উনি সেলিব্রিটি। উনি প্রমাণ করলেন যে উনি ওনার কতক্ষণ ধরে রাখতে পারবেন তা না, উনি কিছুক্ষণ মানুষকে হিপনোটাইজ করার মতো ক্ষমতা রাখেন। তো আমি এইটুকুই বললাম, একটা দল করি, আমি দলকে ধারণ করি, লালন করি, এবং দলের হয়ে আমি আপনাদের সামনে কথা বলতে আসছি। আমি যদি না, আমি যদি আপনাকে আমি বলছি কিছুক্ষণের জন্য হিপনোটাইজ করার, এটা কিন্তু মানুষের একটা ক্ষমতা, এটা 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 হওয়া উচিত। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমি ওই হিসেবটাই বলছি। হিসাব নিকেশ, রাজনীতির হিসেব নিকেশ ভীষণভাবে কঠিন এবং কট্টর, এবং এটাকে কি বলবো, কি শিলা, এটা যে কঠিন শিলা যেটাকে বলে না, যে একদম পাথরের মতো। তো রাজনীতির হিসাবের জায়গায় এখানে ওই কিছুক্ষণের এক পলকে একটু দেখা আরও একটু বেশি হলে ক্ষতি কি, এইসবের ঠাঁই পায় না। ওখানে কিন্তু এক পলক যেই ওই চেয়ারটায় বসে, সেই ওই চেয়ারটাকে একদম ফিক্সড করে ফেলতে চায়। তো এই ফিক্সড করা থেকে যখন একজন জানান দেয় যে আমি তোমাদেরই আছি, তোমাদেরই মানে বিএনপির না, তোমাদেরই মানে বাংলাদেশের প্রয়োজনে আমি ইলেকশনটা দিব যে ফেব্রুয়ারির মধ্যে, এবং রাজনীতি শেষ বলে কোনো শব্দ নাই। এগুলো কিন্তু আমি সব থিওরিক্যাল কথা বলছি, যা দেখে দেখে এসেছি, বড় হয়েছি দেখে দেখে, সেটাই বলছি। তো সেই হিসেবে শেষ বলে যেহেতু কোনো কথা নেই, তাতে যদি তার বোধোদয় হয়, আমি আবারও বলছি, পাশের দেশের অং সান সুকি, উনি কিন্তু নোবেল পেয়েছিলেন, নোবেলটা রাখতে পারেন নাই। তো আমরা চাই আমাদের দেশের নোবেল বিজয়ী একজনই এখন পর্যন্ত, সেই একজনের সেই বিরল সম্মান উনি ধরে রাখবেন। ধরে রাখার জন্য যদি উনি মনে করেন একটা এই পুরস্কারটা কিন্তু সারা জীবন পৃথিবী যতদিন থাকবে তার নামটা থেকে যাবে, সেটার জন্য সেই রাষ্ট্রের যারা ছিল তারা কিন্তু বাংলাদেশে যারা ইতিহাস পড়বে, ইতিহাসে একটা সময় স্থান থাকবে, নাম থাকবে, কিন্তু ওইভাবে থাকবে না। তো সেই জায়গায় উনি যদি এই বোধোদয় হয়, উনি যদি বলেন যে হ্যাঁ এই মাসের মধ্যে আমি রোজার আগেই নির্বাচনটা দিতে চাই, তাহলে আপনার এখন যদি আমি উল্টাপাল্টা কথা বলি, এখন যদি তাকে আবার কষ্ট দেওয়া হয়, এই নির্বাচনটা হলে কিন্তু আমার একার লাভ না, আমার, আপনার এবং মোস্তফা কামাল ভাইয়ের সবার লাভ, মাসুদ কামাল ভাইয়ের। তো এই সবার লাভের জন্য যদি আমি কিছুক্ষণ চুপ থেকে যদি পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি, আমরা কিন্তু এখন ওই অবস্থার মধ্যে আছি, যেটা আমি বলছিলাম হিপনোটাইজের কথা, আমরা ওই অবস্থার মধ্যে আছি যে কথা এবং কাজের মিল কি। আমি বিশ্বাস করে, শরৎচন্দ্র একখানে বলেছিলেন, বিশ্বাস করিয়া, ওটা অবশ্যই নারীর চরিত্রের কথা বলেছিলেন, আমি দেশের চরিত্রের কথা বলি, বিশ্বাস করিয়া নারীর চরিত্রে, বিশ্বাস করিয়া সংসারে বরং ঠকাও ভালো, কিন্তু অবিশ্বাস করিয়া পাপের ভাগী হওয়া ভালো না। আমি আজকের এই প্রেক্ষাপটে, আপনার এই প্রেক্ষাপটে বলতে চাই, আমি বিশ্বাস করিয়া ঠকিতে চাই, আমি বারবার ঠকেছি, আমি আরও একবার ঠকিতে চাই। এই কারণে আমি যদি এই মুহূর্তে বিশ্বাস না করি, আগামীকালকে আপনি এবং মাসুদ কামাল ভাই দুইজনই কিন্তু আমাকে আরেকদিন আপনার সঙ্গে আমার দেখা হবে বেঁচে থাকলে, আপনি বলবেন কেন আপনারা সেই দিন উনি দেখতেন, আপনারা কিন্তু শাকের করাত, আপনারা দুই দিকেই কাটেন, আপনারা আমাকেও বলবেন ওনাদেরও বলবেন, বলার ঠিক আছে, আপনাদের পেশাটাই তাই। সো আপনি যাতে না বলতে পারেন জনগণকে, যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে 14 নির্বাচন না করে এই সরকার যে কত খারাপ, এটা বলেছিলেন, জনগণ বাংলাদেশে বলছেন ইস ভীষণ বড় ভুল হয়েছে 14 নির্বাচনে না যেয়ে। 18তে নির্বাচনে গিয়ে প্রমাণ করে দিয়েছেন
যে আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করলে কি হতে পারে আর কি হতে পারতো। আমরা যেটা করেছিলাম আমরাই ঠিক ছিলাম 18-তে, 24-এ আবার নির্বাচনে গিয়ে সেটি প্রমাণ করার জন্য 18-তে গিয়ে আরেকটা ভুল করা হলো কি না, এটা জনগণকে, কারণ আমরা জনগণের পালস নিয়ে কাজ করি। জনগণ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের কথা যদি তাদের পছন্দ না হয়, তারা যখন আলোচনা সমালোচনা প্রত্যেকের কথাই কিন্তু কানে আসে। হয়তো সমবেত কণ্ঠস্বর আসে, আবার সিঙ্গেল কণ্ঠস্বর আসে। তো সমবেত কণ্ঠস্বর যখন বলেছে যে এটা না গিয়ে ভুল হয়েছে, 18-তে গিয়ে প্রমাণ করে দিয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে বেহেশতখানাও যাওয়া ঠিক না, দুদকে তো যাওয়া ঠিকই না, বেহেশতেও যাওয়া ঠিক না, সেটা গিয়ে প্রমাণ করে দিয়েছে। যে কারণে আবার 24-এ তারা বিএনপি ইলেকশনে যায় নাই। ঠিক একই কারণে যে ডক্টর ইউনূস সাহেব উনি কয়েকদিন আগে জাপানে গিয়ে উনি বলেছিলেন একটা মাত্র দল শুধু নির্বাচন চায়। তো একটা মাত্র দল যে নির্বাচন চায় না, উনি এসেই প্রমাণ পেয়েছেন। এবং উনি যখন দেখেছেন যে শ্যাম রাখি না কুল রাখি, তো উনি এনসিপি নিয়ে দেখেছেন এনসিপি ডাক দিলে সর্বোচ্চ 14 জন হয়। তো 14 জন নিয়ে তো ইউনূস সাহেব টিকে থাকতে পারে না। ইউনূস সাহেবের বাই হোপ অ্যান্ড বাই ক্রোক টিকে থাকতে হবে, কারণ তার প্রয়োজনেই টিকে থাকতে হবে। আপনাদের শক্তি বেশি বলে উনি এদিকে চলে এসেছেন। শক্তি, গণতন্ত্রের শক্তি বেশি, আমাদের শক্তি নাই এখানে। গণতন্ত্র কি বলে? সংখ্যাগরিষ্ঠের কথা বলে। আপনি আমাকে অপছন্দ করেন, আমিও জানি, আপনিও জানেন। এখন আপনার লোকজন, আপনার ঘরের মানুষ যদি আমাকে পছন্দ করে ভোটটা দেয়, আপনি কিন্তু মেনে নিতে বাধ্য। আপনি যত বড় কিছুই হন না কেন, শক্তিশালী, আপনি মেনে নিতে বাধ্য যদি আপনি গণতন্ত্রকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। তো আমি এখন এই সময়টার কথা আমি সেটাই বলছি। আপনি যে কথাগুলো বলছেন, আপনার ইউনূস সাহেবের নতুন দল কিংবা আপনার আরো যে তাদের সাথে আরো যে কিছু দল আছে ইসলামিক, তাদের সবগুলোকে মিলে করলেও তো বিএনপি সমান হয় না। আমি এটা অহংকারের কথা বলছি। ডক্টর ইউনূস আগে জানতেন না? আগে জানতেন। উনি মনে করেছিলেন উনি হিপনোটাইজ না, উনি উনার ক্যারিশমা দিয়ে হয়তো এটাকে ফুলফিল করতে পারবেন উনি মনে করেছিলেন। কিন্তু 10 মাসে যখন অন্তঃশ্বাস শূন্য হয়ে গেলেন, তখন কিন্তু উনি উপায় নাই গুলাম হোসেন, আমি অনেকগুলা বোধহয় কথা বলে ফেললাম এই ধরনের, ওই উপায় নাই গুলাম হোসেনের জায়গায় উনি চলে গিয়েছেন। তো চলে গিয়ে আমরা একটা জিনিস দেখেছি, আপনি খেয়াল করেছেন যে লন্ডনে যে উনি গিয়েছেন, এই পুরস্কার না, উনি পৃথিবীতে 12 জন বিরল সম্মানের অধিকারীর একজন। এত পুরস্কার বাকি যা কিছু করেছেন এগুলো আসলে উছিলা, কিন্তু মূল কাজ কিন্তু এবং উনি আপনার মনে করেন ওনার মতো ইগোয়েস্টিক একজন মানুষ কখন যায়, কতটা যেতে বাধ্য হলে যায়। আমি আমার সম্মানের সাথে ওনাকে বলছি, এই জায়গাটায় এত ইগোইস্টিক থাকা ঠিক না। মানুষকে নিয়ে যখন কারবার করব, তখন আমাকে কখনো বড় হতে হবে, কখনো ছোট হতে হবে। আপোষ করা, ছাড় দেওয়া, এটাকে ইতিবাচক ভাবে আপনারা দেখছেন? এটা ইতিবাচক। আমি যে কোনো মানুষের এই ঘটনাটা যদি শেখ হাসিনা করতেন, আওয়ামী লীগ করতেন, আজকে তাকে পালিয়ে যেতে হতো না। একবার আপনার মনে পড়ে 90-এর পরে একবার বিএনপি এসেছে, একবার আওয়ামী লীগ এসেছে, একবার বিএনপি এসেছে, একবার আওয়ামী লীগ এসেছে। তো এইটা এরকম হলেও হতে পারে যে উন্নয়নের কিছুটা থমকে দাঁড়ায়, কিন্তু তাও কিন্তু খারাপ ছিল না। এখন যে অবস্থাটা আওয়ামী লীগ করে গেছে, এর সব কিছুর জন্য দায়ভার কিন্তু আওয়ামী লীগকেই বহন করতে হবে বা হচ্ছে। কারণ আওয়ামী লীগ এটা যদি করতে পারতো, যে ওই যে মনে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথোপকথন, এইটা বিক্রি করে, চেতনা বিক্রি করে যত খাইছে, ওই কথোপকথনটা বিক্রি করে ততটাই খাইছে তারা, যে তার সাথে কথা, ওনার কথা কিন্তু একটাও রেকর্ড হয় নাই। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে পাঠানোই হয়েছে একটা অ্যারেঞ্জ। এই অ্যারেঞ্জটা রাজনীতিতে অপরাজনীতি যদি ঢুকিয়ে ফেলেন, রাজনীতির মধ্যে পলিটিক্স যদি ঢুকে যায়, তাহলে সেই রাজনীতি টিকে না।